Assalamu alaikum, good evening, and welcome to tonight's episode of Talking Point. I'm your host, Saeed Niaz Ahmed. Today is 21st of February, International Mother Language Day. And what else but we will have to go back to the heroic deeds of our language shaheeds on this day in 1952, who died for the language to establish it as one of the state languages of their then country. We have with us today a recorded interview of the famous Abdul Ghaffar Chaudhry, a legend, and two gentlemen from Dhaka. We will be having them, inshallah, through Skype. They are businessmen, and one is a retired government official. But it's a pleasure to have the recorded interview of Mr. Abdul Ghaffar Chaudhry, who talks about the language movement. He was present in Dhaka on that fateful day when a number of brave students gave their life for the sake of language and for establishing Bangla language as the state language of the country. So if we can have that interview. Ghaffar Bhai needs no introduction. He's a living legend, and we cannot forget the most important contribution of his is the song, the national song, Amar Bhayer Rakto Rangano 21 February. Right, can we have a show? Ghaffar Bhai, how are you, sir? Asi, Kodal Murji bhaloi aছি. It's an honor and a pleasure, Ghaffar Bhai, যে এই ভরা বাদরে আপনি আসতে পেরেছেন এই ঠান্ডা মৌসুমে। আমার জন্য একটা সম্মান। So kind of you. ফেব্রুয়ারি মাস আমাদের কালচারাল এবং পলিটিক্যাল এবং ন্যাশনাল হিস্ট্রিতে একটা স্পেশাল মাস। ভাষা আন্দোলন, লিবারেশন ওয়ারের একটা অংশ, আমি বলবো যে একটা মেইন পিলার। 52তে যে জিনিসটা স্টার্ট হয়েছিল, বলতে তার আগেও স্টার্ট হয়েছিল, কালমিনেট করেছে 70s-এ, আর্লি 70s-এ, যখন আমরা দেশ পেলাম। আপনি এই ভাষা আন্দোলনে এবং লিবারেশন আন্দোলনে ইনভলভ ছিলেন নানান স্টেজে, নানান লেভেলে। আপনি 52তে কোথায় ছিলেন? আমি 52তে ঢাকায় ছিলাম, ঢাকা কলেজের ছাত্র ছিলাম, এবং সেই সুবাদে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দুটোই আমার হয়েছিল। আপনি কি সেই দিন ওই 21 ফেব্রুয়ারিতে আপনি কি ছিলেন ওই মিছিলে? আমি ঠিক মিছিলে ছিলাম না। আমি এই 144 ধারা ভাঙার জন্য ইউনিভার্সিটির আমতলায় যে মিটিং হয় তাদের ছিলাম। অনেক দুপুর পর্যন্ত সেখানে তর্ক বিতর্ক চলছিল যে 144 ব্রেক করা হবে কিনা। এই তর্কাতর্কি চলার সময় আমি হোস্টেলে ফিরে গিয়েছিলাম দুপুরবেলাতে। ফিরে আসতে আসতে সিদ্ধান্ত হয়েছে মিছিল হবে, মিছিল বেরিয়েছে এবং গুলি হয়ে গেছে। আমি যখন আসছি তখন অলরেডি সারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, যেটা এখন পুরনো ভবন এবং আর্ট বিল্ডিং যেটা ছিল, সে ধোঁয়ায় ধোঁয়াকার। ওরা পুলিশ সেখানে আমরা কাঁদানে গ্যাস ছেড়েছে, তাতে হসপিটালের রোগীরা পর্যন্ত হসপিটাল তো একবার পাশে এবং অলরেডি কয়েকজন শহীদ হয়ে গেছেন। এবং এই শহীদদের দেখার জন্য জানা গেল যে হসপিটালের আউটডোরে একজনের লাশ পড়ে আছে। তা আমি দৌড়ে গেলাম, সেখানে গিয়ে এই শহীদ রফিকের লাশ দেখি, মাথার খুলিটা উড়ে গেছে। ওই লাশটা দেখেই আমার মনে ধারণা হলো যে এটা আমার ভাইয়ের লাশ। এবং ওই ভাইয়ের লাশ দেখে ওই মনে একটা গুনগুন শব্দ আসছিল, যা থেকে
এই কবিতাটি লিখি, পরে যেটি গান হয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো জি। 21শে ফেব্রুয়ারি। জি, আপনি এটা কবে লিখেছিলেন? 1952 সালের জি 21শে ফেব্রুয়ারিতে লেখা শুরু করি, জি। বোধহয় 23শে কি 24 তারিখে শেষ করি। তারপরে আলতাফ সাহেব ওটাকে সুর দিলেন। আলতাফ সাহেব ঠিক নয়, তার পরের বছর জি আমাদের বিখ্যাত সুরকার, জি গীতিকার জি। আব্দুল লতিফ সুর জি। দেন। আচ্ছা আচ্ছা। এই সুর দেওয়ার পরে এটা তখন ঢাকা কলেজে আমি ছাত্র। জি। ঢাকা ঢাকা কলেজে কলেজ তো তখন ফুলবাড়িয়াতে ছিল, ফুলবাড়িয়াতে স্টেশনের ছিল, কাছে, হ্যাঁ, পুরান রেলওয়ে স্টেশন। দারুস সালাম বলে একটি বাড়িতে ছিল। তার এবং তখন এই গুলিস্তান সিনেমার কাছেই একটি হল ছিল, সিনেমা হল, জি। নাম ছিল ব্রিটানিয়া। ব্রিটানিয়া টকিজ। হ্যাঁ, ওইটাতে এই অনেক সম্মেলন হতো, বড় হলঘর ছিল। জি ঢাকা কলেজ নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক হয়, সেই অভিষেকে আব্দুল লতিফ এই গানটা গান, আচ্ছা। প্রথম সুর দিয়ে গানটা গান। তার ফলে নুরুল তখন আমিন আপনার সরকার বয়স কত? 18 মতো হয়, 18-19। এই ইন্টারমিডিয়েট করতেছিলেন? ইন্টারমিডিয়েটের ছাত্র। তখন নুরুল আমিন সরকার গানটা বাজেয়াপ্ত করে এবং এই গান গাওয়ার অপরাধে 11 জন ছাত্রকে বহিষ্কার করে কলেজ থেকে। তার মধ্যে আমি একদম। গানের লেখক হিসাবে আমিও বহিষ্কারিত হই। তখন আমাদের সামনে আইএ পরীক্ষা, জি বহিষ্কার হলে তার পরীক্ষা টরীক্ষা দেওয়া যাবে না। এই আমরা দৌড়াদৌড়ি শুরু করি। জি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও বঙ্গবন্ধু আননি, মৌলানা ভাসানী, তাদের কাছে যাই, তারা এটা প্রতিবাদ করেন এবং ছাত্ররাও, ঢাকার ছাত্ররাও এর প্রতিবাদে জি। মিছিল করে, স্ট্রাইক করে। মিছিল তো তখন ডেইলি মিছিল বের হইতো। তখন অত না, তখনও এতটা ইয়ে হয়নি, হচ্ছে আর কি, মানে দুমাইল Warming up, হচ্ছে। হ্যাঁ। এইসবের ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এরপরে 1953 সালে জি আলতাফ মাহমুদ করাচি থাকতেন, জি, জি। বিখ্যাত সুরকার, উনি আসেন, ওনার বাড়িও বরিশাল। হুম। উনি এই গানটা শুনে বললেন যে এটা আরো মডিফাই করা দরকার। আমার পারমিশন চাইলেন, আমি সুর তো আমি দেইনি, লতিফ ভাই দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হোক। লতিফ ভাই খুব উদার মনের লোক ছিলেন, তিনি বলেন হ্যাঁ, এটা যদি আমার সাথে বেটার করা হয় ভালো হয়। এইটাকে ইয়ে করা হলো, আলতাফ মাহমুদ সুর দিলেন। জি। ওই বর্তমান সুরটা সুরটা আলতাফ মাহমুদের। আলতাফ মাহমুদের, এই সুরেই এটা প্রভাত ফেরির গান হিসাবে হ্যাঁ। চালু হয়ে যায়। আচ্ছা গাফার ভাই, এই ভাষা আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা কি? এটা কেন স্টার্ট হলো? এটা আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে। অনেকে বলেন এটা বাঙালি জাতীয়তাবাদের স্ফুরণ। আমার নিজের ধারণা, এটা আমি অফ লেট আমার এই ধারণাটা এসছে। জি। আমি আগে বিশ্বাস করতাম যেটা বাঙালি জাতীয়তাবাদের এটা কি উন্মেষ জিন্না ঘটিয়েছে। সাহেবের উর্দু অ্যান্ড উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ? আমার ধারণা যে এটা হচ্ছে যে ব্রিটিশ আমলের শেষ দিকে বাঙালি মুসলমানের ভিতরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, জি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটাই হয়েছিল বাঙালি মুসলমান মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে জি তারা সেই সুযোগ পেত না, চাকরি বাকরির ক্ষেত্রেও তারা খুব সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও খুব সুবিধা পাচ্ছিল না। এই ক্ষোভ থেকে তারা পাকিস্তান হলে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো 1920s হয়েছে নাকি? না, 30s, 11 ওই বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে ব্রিটিশ গভর্নমেন্ট উপহার দিল। 21ই বোধহয় হয়েছে, অ্যানাউন্সমেন্টটা হয়েছিল 1911 সালে। সলিমুল্লাহকে, নবাব সলিমুল্লাহকে ব্রিটিশ সরকার, ওটাই প্রথম হল বোধহয়, SM হল। ওইটাই বোধহয় প্রথম হল, আমি ঠিক এটা মনে নেই এখন। যাই হোক, এই মধ্যবিত্ত শ্রেণী যখন দেখলো পাকিস্তান হলে তারা অধিকতর শিক্ষিত এবং প্রতিযোগিতায় অগ্রসর হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে সরে এসে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে নিজেদের অধিকার পাবে। কিন্তু সেটা খুব নির্মমভাবে তাদের ওই এক বছরই বুঝতে পারলো যে না, এটা এরা পশ্চিম পাকিস্তানের শাসক সম্প্রদায় এসে এটা দখল করবে, করল তারা। তারপর যখন জিন্নাহ সাহেব একতরফাভাবে ঘোষণা করেন উর্দু রাষ্ট্রভাষা হবে, তখন তারা ভয় পেল। আচ্ছা, জিন্নাহ সাহেব কেন এটা এরকম কেন বলতে পারলেন? এটা তো জিন্নাহ সাহেব জানেন। না, তার ডিক্টেটর সুলভ মনোভাব ছিল। হ্যাঁ। তিনি যে পাকিস্তানের রূপরেখা কি
তা তো কাউকে জিজ্ঞাসা করেননি কোনোদিন। বললে ভিক্টর বলিথো তার জীবনীকার বলেছেন, হেক্টর বলিথো সরি, বলেছেন যে পাকিস্তান হওয়ার পর তোমার দেখবে কিরকম হবে। এই পাকিস্তান যে ট্রাঙ্কেটেড পাকিস্তান হলো, জিন্নাহ নিজের ভাষায় ট্রাঙ্কেটেড পাকিস্তান, যেভাবে করার কথা ছিল সেভাবে হয়নি। তারপরে একতরফাভাবে করাচিতে রাজধানী নিয়ে যাওয়া, নেভাল হেডকোয়ার্টার, মিলিটারি হেডকোয়ার্টার, ইকোনমিক হেডকোয়ার্টার, এভরিথিং ওয়াজ লোকেটেড ইন ওয়েস্ট পাকিস্তান। তারপরে বাঙালি মধ্যবিত্ত ভয় পেয়েছে। তারপরে যখন শুনলো, তারপরে আমার ধারণা ওই পশ্চিম পাকিস্তানি এস্টাবলিশমেন্টই একে দিয়ে, জিন্নাহকে দিয়ে কথাটা বলিয়েছেন যে আগে জিন্নাহ সাহেব যদি বলেন তাহলে এটা নিয়ে আর কোনো জাতির পিতা কেউ করবে না। কিন্তু কিন্তু আমাদের তো নাজিমউদ্দিন সাহেব ছিলেন, ফজলুল হক সাহেব ছিলেন, ইনারা তো প্রথম শ্রেণীর নেতা তখন। নাজিমউদ্দিন সাহেব তো উর্দুভাষী, তার তো বাংলা ভাষার দিকে আদৌ দরদ ছিল না, এবং যখন প্রতাপ ওঠে তখন এর বিরোধিতা করেছেন। ফজলুল হক সাহেব তখন ফ্রাস্ট্রেটেড। এই প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল ছিলেন, সেখান থেকে উনি পরাজিত হয়ে 46 ইলেকশনে উনি এসে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন নাজিমউদ্দিন সরকারের আমলে। নানা কারণে তিনি খুব ভোকাল হননি তখন। তবে ডক্টর শহীদুল্লাহ ভোকাল ছিলেন, মোহাম্মদ ওয়াজেদ আলী বলে এক প্রাবন্ধিক ছিলেন, মানে কিছু সংখ্যক বাঙালি বুদ্ধিবৃত্ত মুসলিম ইন্টেলেকচুয়াল ভোকাল ছিলেন। কিন্তু এটা যে ছাত্র সমাজের মধ্যে ব্যাপ্ত হলো, শিক্ষিত শ্রেণীর মধ্যে, তার কারণ তারা বুঝতে পেরেছিল যে উর্দুকে যদি রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয় তাহলে বাঙালিরা দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে আবার তারা প্রতিযোগিতায় হারবে। শুধু এটাকে তারা মুঠিবদ্ধ করে ধরলো যে এটাকে প্রথমে বলেছিল প্রাদেশিক ভাষা করো, তারপরে তো অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। এটা আমার ধারণা। বা জাতীয়তাবাদটা, মুসলিম জাতীয়তাবাদের বিবর থেকে বেরিয়ে এসে বাঙালি জাতীয়তাবাদটা আসতে অনেক সময় লেগেছে, এবং সেটাও ঠিক তারা জাতীয়তাবাদের পক্ষে ভালোবাসার জন্য করেনি। এটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। পশ্চিম পাকিস্তান সর্বক্ষেত্রে যে বৈষম্য শুরু করেছিল পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, সেই জন্য এটা ছিল একটা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট ছিল। সেই অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট থেকে আস্তে আস্তে এবং পাকিস্তানিদের ভুলে তারা এটাকে স্বাধীনতা আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। এটা আমার নিজস্ব ব্যাখ্যা। তারপর তো ভাষা সংস্কৃতির কথাই ছিল। তাহলে আমরা 48 পর্যন্ত বাঙালি মুসলমান কোনোদিন কোনো পত্রিকার নাম বাংলায় রাখে নাই, দু একটা রেখেছে। ইত্তেহাদ, আজাদ, সুলতান, তকবীর, মোহাম্মদী, সওগাত। তারপরে আসলে তখন তো অন্য ব্যাপার ছিল, তখন তো একটা মুসলিম একটা জাতীয়তাবাদের একটা ধাক্কা ছিল, আবার সেখানে উর্দুটাই ছিল। কিন্তু পাকিস্তান হওয়ার পরে চৈতন্য আসে যে আমরা অস্তিত্ব হারাবো। উগ্রমূর্তিতে ওরা এই করলো। ওরা যদি পশ্চিমবঙ্গের মতো ভারত গভর্নমেন্ট খুব ধীরে ধীরে হিন্দি ভাষাটাকে প্রতিষ্ঠা দিয়েছে সেখানে, সেটা এরা করে, এরা চাপিয়ে দিতে চেয়েছে। গাফার ভাই, আমাদেরকে একটা ব্রেক নিতে হবে। আচ্ছা, ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা ডিসকাস করতে চাই একটু যে এই ছাত্রদের ভিতরে এটা জাগরণটা কেমন করে আসলো, এবং মনে হয় যে লিডারশিপটা তাদের দিকে চলে গেল ভাষা মুভমেন্টের। Welcome back. Just before the break, we were talking to our legendary literature man, poet, Mr. Abdul Ghaffar Chaudhry. And now we have with us from Dhaka, live, Mr. M.A. Akbar Lutful Mateen. He's a former Joint Secretary Finance. He was Accountant General of Bangladesh. He was also the chairman of Petro Bangla. So he has a lot of experience of the government, and he has seen a lot of life. Welcome to the show, Mr. Mateen. Tell us something about yourself, your life, initial life. When did you start the job? When did you started your education, and where did you start? So, আমি কিন্তু বাংলায় বলছি আজকে, মাতৃভাষা দিবস বলি। নিশ্চয়ই। হ্যাঁ, আর শহীদ মাতৃভাষা দিবস, সেই অনুষ্ঠানের শুরুতে আমি
1952 সালের ভাষা আন্দোলনের শহীদ সৈনিক এবং যাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, আজ আমরা মাতৃভাষা বাংলায় একটা অধিকার পেয়েছি। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে বলছি। আমি মুখে বেশি বলার চেয়ে কলম ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করি বেশি, তাই আজকে আমার জীবনের শুরুর দিকের কিছু দেখা, অনুভব করা ও পরে ছোট কিছু অভিজ্ঞতা আমার বিভিন্ন প্রফেশনাল কাজে আমি লিপিবদ্ধ করেছি, যে আপনাদের পড়াতে পড়িয়ে শোনাচ্ছি। জি জি, ভালো। আমার বয়স এখন 85 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1952 সালে এবং পরবর্তীতে আমি কোনো ভাষা আন্দোলনে জড়িত ছিলাম না, সেই জন্য এই রাজনীতিতে আমি জড়াতে চাইনি বলে লিখিত বক্তব্য নিতে আমি রাজি হয়েছি। 1952 সালে আমি মফস্বল কলেজ, বিএম কলেজ অফ বরিশালে ইন্টারমিডিয়েট সায়েন্সে প্রথম বছরের ছাত্র। কোনো পত্রিকা পড়ার বা রেডিও খবর শোনার সুযোগ ছিল না। আমাদের একমাত্র বিনোদনের বলতেই সিনেমা, হিন্দি বা বাংলা। শুধু এতটুকুই জানি, পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার নুরুল আমিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভাষা আন্দোলনে কারীদের উপর পুলিশের দ্বারা নির্যাতন করেছেন এবং গুলিয়ে চালিতে বাধ্য করেছেন, তাতে কিছু ছাত্রের মৃত্যু হয়। তাদের নামে শহীদ মিনার হয়, সেটা দেখার আমার সুযোগ হয়নি, কারণ পরবর্তীতে আমি করাচি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। তো 1958 থেকে 60-এ আমি করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 1960 সালে আমি করাচি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস নিয়ে আমি ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেকচারার হই, এবং বিকালবেলা তো আবার লেকচারগিরি করতে হয়েছে সিন্ধ মুসলিম কলেজ অফ কমার্স অ্যাকাউন্টিং এ। তারপরে পরবর্তীতে বুঝলাম যে জিন্না সাহেব ইংরেজিতেই বলেছিলেন উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ। উনি উর্দু ইংরেজির কথাটা বলেছিলেন, উর্দু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেটা যে স্বাধীনতা আন্দোলনে নিয়ে যাবে, এটা কিন্তু আমি চিন্তাও করিনি। এটার একটা কারণ আছে, কারণ পাকিস্তান উর্দু ভাষা বলেছে ঠিক জিন্না সাহেব, কিন্তু তারা এটাকে বাস্তবায়ন করতে পারে নাই। কলেজ বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষাতেই মিডিয়ামে চলছে। করাচিতে উর্দু কথা শুধু ছোট ছোট দোকান এবং বাস স্টপে আছে সীমাবদ্ধ, কিন্তু আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা ক্লাসরুমে তার কোনো সুযোগ নেই, সব ইংরেজি। পাঞ্জাব সিন্ধু সরকারের ইংরেজিতে চলছে, তারা উর্দু বাস্তবায়ন করতে পারে নাই। পূর্ব পাকিস্তানও ইংরেজিতেই চলছে। ভাষা রাজনীতিতে দূরে থাকার জন্য পাকিস্তান কোন সরকারই সংবিধান করতে রাজি ছিল না। যা 1956 সালে একটা সংবিধান তৈরি করেছে, সেটা বাতিল করা হয়। 1956 Constitution was abrogated by আইয়ুব খান। আবার আইয়ুব খান সাহেব নিজে ফিল্ড মার্শাল টাইটেলটা খুব পছন্দ করতেন। উনি সরকার এটা মুরাদ ইংলিশে থাকুক, but everybody is to him general field marshal. So this is the style of government.
যাই হোক 1971 সালে আমি আমেরিকাতে গিয়ে পাকিস্তান হাই কমিশন লন্ডনে বদলি হই, জি। সেকেন্ড ইন অ্যাকাউন্টস। আপনি আমেরিকাতে কি করছিলেন? আমেরিকাতে আমি এমএস করতেছিলাম ইয়েতে দিস কল অ্যাডভান্স ট্রেনিং ফর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, তখন ওল্ড সিস্টেমে। আচ্ছা। তখন পাকিস্তান চেষ্টা করেছিল যে কম্পিউটার জগতে ঢোকার জন্য। We are the first batch. We are the first batch in Pakistan High Commission. From the Auditor Council. প্রথমে আমরা গেছি 8-10 for this training. সুতরাং ওখান থেকে I was very delighted actually যখন I have got my posting to London as a director, কারণ it is a very rare opportunity for a Bengali যে ওই জায়গা আমেরিকা থেকে এসে আবার আমি লন্ডনে চলে গেলাম। It's a rare opportunity. I took it as an opportunity for me. What year was that? That was in 1970, 68, 69 I was in আচ্ছা, 1970। US. I got the order. Before I arrived in Dhaka, I have got a letter. So I left my unencumbered গাড়ি টাড়ি সব ছেড়ে আমি চলে গেছি। I am not interested on my car or baggage, are not interested. I left for Karachi, and before that, এই জন্য আমি কথা বলতে চাই না, বিফোর দ্যাট আমি আমার ব্রাদার ছিল সৈয়দ নজরুল ইসলাম, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। উনি পরবর্তীতে যে অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, হি ইজ মাই ব্রাদার ইন ল। আচ্ছা, যাই হোক, ওনাকে দেখেছি আওয়ামী লীগ নিয়ে খুব ব্যস্ত। তো যাই হোক, আমি আর তার রাজনীতিতে আমি হস্তক্ষেপ করতে চাই নাই, কিছু বলতেও চাই নাই। উনিও চলে গেছে। আপনি যখন লন্ডনে ছিলেন 1970-তে আসলেন, তো লন্ডনে কতদিন ছিলেন আপনি? সেটা আমি বলছি এখন। আমার তার আগে কতদিন ছিল, 1975 পর্যন্তই ছিলাম। আচ্ছা আচ্ছা। মানে এরপরে বাংলাদেশে ডিফেক্ট করলাম, তারপরে যাই হোক, এটা আমি আমার লিখিত বক্তব্য দেওয়ার পরে প্রশ্নটা করলে ভালো হয়। ওকে। আচ্ছা, তো ডাইরেক্টর কেন ওইটা থেকে আমার ভাষার ট্র্যাকটা চলে যাবে। তো ডাইরেক্টর ওনার কর্মরত ছিলাম। আমার দুই পাশে, টেবিলের দুই পাশেরই ফাইন্যান্সিয়াল এডমিশন সকল রুল বই, সব ওনার রুল বইয়ে ব্রিটিশ ইন্ডিয়ার আইন, এবং একটা শব্দ উর্দুতে তর্জমা করতে পারে নাই কেউ। পাকিস্তান সরকারও সাহস করে নাই। সকল কেন্দ্রীয় প্রাদেশিক সরকার ইংরেজিতেই রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিয়েছে। অফিসিয়ালি they have accepted English is the state language of Pakistan. It has been established. So বাংলাদেশ স্বাধীন হলো, সংবিধান তৈরি হলো, বাংলা রাষ্ট্রভাষা হলো। এখানে বলতে চাই, ব্রিটেন যদি সংবিধান ছাড়া আইনের শাসন চালাতে পারে, পাকিস্তান কেন পারেনি, এটা ইতিহাসই বলে দিবে। এটার মধ্যে আমি যেতে চাই না। ব্রিটেনের কোনো কনস্টিটিউশন নাই, আপনি ভালো করেই জানেন, আমরা ছিলাম। সংবিধান নাই, কিন্তু সবাই সংবিধানের বিপাকে আছে, কিন্তু ব্রিটিশে তো আরামে আছে, কারণ রুল অফ ল। ওখানে সংবিধানটা চলে না, রুল অফ লতে চলে। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হলো, তারা সংবিধান তৈরি করলো, ঠিক আছে, এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে আমাদের সংবিধানে দেওয়া হলো। কিন্তু কাগজে কলমে রয়ে গেল, সংবিধানে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা। পাকিস্তানের মতো ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন রুল গোনা কেউ বাংলা করতে সাহস করে নাই। তো 1972 সালে সংবিধান হলো, 1983 সালে এই একটা বই রিপ্রিন্ট করা হলো। বইটা আমি দেখা, এই বইটা 1983-তে রিপ্রিন্ট করা হলো। শুধু পাকিস্তানের বইটাই রিপ্রিন্ট করা হয়েছে ইংলিশের আইন, ব্রিটিশের আইনেই। শুধু বলা হয়েছে যেখানে পাকিস্তান লেখা আছে সেটাকে মনে করবো বাংলাদেশ, বাস এটাই বলা হলো। বাস আমরা চলছে, এইভাবে চলছে, এখনো চলবে। যাই হোক,
এই বইটা দেখালাম। এখন কিন্তু তবু আমরা এরপরে তো আপনি জানেন আমি লন্ডন থেকে আমি আমি যেতে চাই না, তারপরে অ্যাকাউন্টেন্ট জেনারেল হল আমি ডিটেলে, তারপরে পেট্রোবাংলার চেয়ারম্যান সেক্রেটারি, লন্ডন থেকে ট্রান্সফার হয়ে গেলাম এলিজেন্স। সেটা জি হ্যালো ইয়েস হ্যালো Okay, হ্যালো okay, okay. তারপর আমি ডিফেক্ট করলাম অগাস্ট। ঠিক আছে জি মতিন সাহেব, ঠিক আছে, কন্টিনিউ। ঠিক আছে, ওকে। হ্যালো আচ্ছা জি 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 মতিন সাহেব, আমরা একটা ছোট ব্রেকে যাব, তারপরে এসে আপনার সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আনবর সাহেব, আপনি কি লাইনে আসছেন নাকি? Welcome back. We have just been joined by another guest from Dhaka, a businessman and a writer, Mr. Anwar Alam Khan. Welcome to the show, Anwar Bhai. How are you? Yes, thank you. How are you? I am okay. Okay, great, great. We were talking to Mr. Mateen just before the break. See, can we continue with the same discussion, Mr. Mateen? Yes, that was a very good discussion. Yes, Mateen Sahib. ইয়েস স্যার, আপনি প্রশ্ন করলে এখন আমি উত্তর দিতে আচ্ছা, আপনি হ্যাপি। আপনি যখন আমেরিকা থেকে ঢাকা গেলেন, ঢাকা থেকে এখানে আসলেন, দ্যাট ওয়াজ সামটাইম ইন 1970 1970-তে আমি আসি পাকিস্তানে, সরি লন্ডনে। লন্ডনে আপনি আসলেন। তো লন্ডনে 1970-তে আমি আমেরিকা, তারপরে এসে আমি 70-তে। তারপর you were attached to Pakistan Embassy then, High Commission then, and you were Director General of Audits and Accounts, Director of Audits and Accounts, you see. 1970-তে কিন্তু there were the movement for kind of liberation of Bangladesh was already on, isn't it? And it was gathering a strength from a strength, see. And towards the end of your stay, আপনি আবার ডিফেক্ট করলেন, and later a sort of Bangladesh representative office was set up here when I think Justice Abu Said Chaudhry was here. You remember that? Yes. Yes. যেটা আমার সবই মনে আছে, I remember that, because you know, immediately after 25th of March, জি all the Bengali community জি of the Bengali community entire in the United Kingdom, জি জি তারা এক জায়গাতে রেগুলারলি বিভিন্ন জায়গায় অ্যাসেম্বল হতো। জি তো আমি পাকিস্তান হাই কমিশনে জি ছিলাম, তো আমি যাইনি। তারপরে একবার আমার এমনি গেলাম, একটা কালচারাল ফাংশন হলো হ্যাঁ ইন মান্থ অফ জুন। জি তখন একজন আমাকে জানালো যে মাই ইয়াঙ্গার ব্রাদার আশফাকুল মতিনের একটা চিঠি, একজন বিএসএফ ক্যাম্প থেকে একটা চিঠি আসলো তার কাছে, যে মিস্টার মতিন একজন আছে পাকিস্তান হাই কমিশনে, তার ছোট ভাই যুদ্ধে মারা গেছে এবং সেখানে তাকে দাফন করা হয়েছে ইন্ডিয়া সয়েলি। he was শহীদ শিবা শহীদ তো গার্ড অফ অনার দিয়ে নাকি তাকে শহীদ করা হয়েছে। সেটা একজন মুক্তিযোদ্ধার চিঠি লিখেছে বিএসএফ ক্যাম্প থেকে। তারপরে তখন আমার কিন্তু ডিসিশন হলো যে এমন একটা সিচুয়েশন যে আমার পক্ষে বাংলাদেশ তো যাওয়া তো সম্ভবই না, সুতরাং দেশে কোনো বাঙালি যে ফিরে যেতে পারবে এটা সম্ভব না। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা কোনোদিন দেশে যেতে পারবো না, এইরকম একটা পরিস্থিতি। এর মধ্যে তারপরে জানলাম জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেব। So London played a very vital role in the liberation war because এইখান থেকে অনেক কাজ করা হলো, পাবলিক রিলেশনশিপ, লবিং, ইনফ্লুয়েন্সিং দ্য পিপল। মানে টু মোবিলাইজ পাবলিক অপিনিয়ন। শুধু আবু সাইদ চৌধুরী সাহেব তখন Abu Said Chaudhry was very much interested to open Bangladesh
mission in London. Uh-huh. And he has especially আমাকে রিকুইজিশন করছে। সো আপনি জানেন সুলতান শরীফ এন্ড আদার্স তারা আমার সঙ্গে দেখা করছে হাই কমিশনে। জি। হাইসেরা বলেছে যে কারণ মুক্তিযুদ্ধের ফান্ড কালেকশন হচ্ছে, এটা অডিট হচ্ছে না, অ্যাকাউন্ট হচ্ছে না, সেগুলো রাখার জন্য আবু সাইদ চৌধুরী সাহেব ওয়াজ ভেরি সিরিয়াস। So they need a financial administration there. জি। So actually that made me, আবু সাইদ চৌধুরী নিজেই বলেছেন, এর আগে আমি দেখাও করছি, উনি আমাকে দেখার সুযোগ দিয়েছেন, তখন আমাকে বলবেন আপনি যেদিন বলবেন সেদিন আমি আসবো। তারপরে ঠিক হলো অগাস্ট মাসে আমরা ফাইনাল ওপেন করবো হাই কমিশন, এটাই ঠিক হয়েছে। সেইভাবেই আমরা মহিউদ্দিন 1 অগাস্টে ডিফেক্ট করছে, আমি 5 অগাস্টে ডিফেক্ট করেছি। সুতরাং দিস ইজ দি ওয়ে। দেন এরপরে তো মুভমেন্ট গোনা নিয়ে গেছে, মানে বাঙালি যারা যুক্তরাষ্ট্রে যেসব বাঙালি ছিল তারা প্রতিদিনই আন্দোলন করেছেন, প্রতিদিনই বিভিন্ন সভা সমিতি করেছেন, এবং দে হ্যাড এ very great contribution for the liberation. What was the reaction of the British government at that time? British government একটা কন্ট্যাক্ট আমাদের ছিল, থ্রু টু এমপিস একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়ে গেছে। জন স্টোন হাউস অ্যান্ড আরেকজন ছিল, 2 জন এমপি, এবং 2 জন এমপি তারা আমাদের সঙ্গে, আরেকজন আছে কি জানে, যাই হোক 2 জন এমপি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের সাপোর্টে গেছেন, এবং দে ওয়ান্টেড টু হাউ টু প্রজেক্ট আমাদের কেসগুনা। এবং আমরা এরপরে যখন আমাদের আন্দোলনকারীগুনা যখন ব্রিটিশ ব্রিটিশ অফিসে নিয়ে গেছে, তখন কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করছে আমাদের ইয়েগুনা, গ্রিভেন্সগুনা, to force Pakistan for the solution. The genocide to cholte pare na. So this is the British. Actually, we are grateful. The British government has actually supported us. Not only this, this is the baller opekka rakhe na. Okay. Can we get Mr. Anwar on the screen? Yes, sir. I just want to bring in Mr. Anwar. Anwar bhai, you are a businessman and you are also a writer. Businessman, I am working with business firms. Okay, all right. You are half a businessman. No, not just employee. But you also write. Yes, I've been writing regularly. Right. 4,000, about 4,000 articles are already published, both at home and abroad in the English newspapers. Yeah. Can you bring in your face on the screen, because I can hardly see you. Yes. Now, yeah, this is better. Yeah, this is it. This is it. Come closer. Yeah. All right. All right. This is it. Yes. Yes. About 4,000 articles you have written so far. Have you written anything about the language movement? Again, we have lost your picture. Yes. Why? No, please. Of history. I might be honest, history from that university, and then I did my MA from America. Okay. But no, please do not move. See that again we have lost you. I can only see you. Yeah. Just be there like that. At least be there. Yeah. Yes. Don't move. okay. Okay. Yes. You were talking about America. Yeah. Now you. Yes, I was talking about America because I told you I did my BA Honors MA from Dhaka University in 1976, and then I did my MBA in marketing from America in 1988. Okay.
Please don't move. I can't see. I've lost your picture again. I can only see half of you. Yes, this is it. Be that way. Yes, yes. Keep talking. এখন খুব সুন্দর দেখা যাচ্ছে. Yes. Okay. But I am Don't much deprive us older of your than handsome you. face. আচ্ছা আচ্ছা আপনার আপনি তো you work for businessmen, you work for other companies, and you have worked a lot. You have visited 40 countries in the world. See, what is your experience about language? Language কে আমরা বলি যে it's a form of communication. Without understanding we can't understand other. See, so we have to understand the language. We only use language to understand each other and also to be understood. সেই জন্যই যখন আমেরিকায় যাই আমরা আমেরিকানদের মতন কথা বলার চেষ্টা করি, যখন ব্রিটেনে থাকি ব্রিটিশদের মতন কথা বলার চেষ্টা করি। আপনার কি এক্সপিরিয়েন্স অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, and how can we improve our own language Bangla so that it can come to the international standard? No, Right. Can you hear me? Nobody will be able to understand our requirement. We shall not be able to understand requirement. And you know, still that Bangladesh has progressed. Yes, Bangladesh has progressed a lot, yes. You see that big problem. Problem. না কথা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। Take necessary, initiative. That is the problem. Our government has only part of the government. I do not see any sort of good initiative to popularize. Now we have to have scientific books many times. They do not speak in English. Okay. Japan, in Europe, there are interpreters. But in our case, we do not have any sort of, scope of speaking in Bangla, and we should carry an interpreter along with us. We cannot do that because it is also cost matter. So we can't do that. So in that case, the government should take necessary steps to support. What major? Otherwise, it is not possible. What are your suggestions to improve the situation? Yes. There may be lot of suggestions we can spell out. But one thing, they should the diplomatic mission, government's diplomatic mission, they can take this responsibility. I've seen all over Europe and all over America, there, the diplomatic missions, they played, very significant role. They hire also even interpreters. They interpret our language. In 2018, I went to Istanbul. There was a big conference, business conference. There was a lot of students. They speak, the Turkish language, and also every time they were being with us, and they translated our language to them, and we understand their language. We spoke in English, and they translated our version of statement in Turkish language. So it was easier. So we could get the result. তো আপনি সাজেস্ট করছেন যে আমাদেরকে কংক্রিট স্টেপ নিতে হবে। I should complain. Diplomatic mission, they are taking their good salaries. They are living very good life. Let us not dispute their good salary. They are doing a good job. Can I talk to Mr. Mateen? Mr. Mateen, finally. From my perspective, what can be your suggestions to improve the situation, like to make Bangla an international level language?
Yes, I'm I asking told Mr. you. Mateen to Yes, answer this question. the diplomatic missions, our embassies, our high commissions, government should instruct, Well, clear-cut instructions. thank you. And they should follow Thank you. this instruction. Thank you, Anwar Bhai. They can engage so Thank you, many Anwar Bhai. interpreters. I've asked this from question to Mr. Bangladesh, Mateen to wrap it up. When you go abroad, when you Yes. We are running out of time. there should Mr. Mateen, your suggestion. Yes, my suggestion is that, বাংলায় বলেন, কোনো অসুবিধা নেই। আমাদের মনে হয় নিজেদের দেখেন, আমি যখন ডিবেট করি তখন বাংলাদেশ যখন স্বাধীন হয় আমার 3 জন বাচ্চাই কিন্তু মাইনর, তবুও আমি ব্রিটিশ আমাকে অ্যাসাইলাম দিয়েছে, কিন্তু আমি বাংলাদেশে এসেছি যাতে তারা কমপক্ষে বাংলাতে কিছু কথা বলতে পারে, চলতে পারে, তা নইলে তো তারা লস্ট হয়ে যাবে লন্ডনে, ইংরেজিতে। সেটা চিন্তা করে আমি কিন্তু আসছি এখানে, তো দেশে এসেছি এবং সেইভাবেই তাদেরকে আমি পড়াশোনা করি, তাদেরকে বাংলা মিডিয়ামে আমি দিয়েছি। আমার বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, এখন তার হাজবেন্ড ফরেন সেক্রেটারি। এখন আপনি ফরেন মিশনের কথা বলছেন। Thank you very much. Thank you very much. We have come to the end, and it was a pleasure hosting you. We had some technical problems, but that is life. You have got to live with problems and try to solve. That's what we were talking about. A language is a means of communication, and we will continue to use the language and use it for our benefit. Thank you, viewers, for being with us. We hope that you've enjoyed the show as much as we have, and please excuse the technical snacks, but that is part of our life. See you again next week with another very distinguished person. Thank you.